তো আজকে আমাদের ২০২৬ সালের WBP কেপি পরীক্ষার ইতিহাসের ৪ নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এই অধ্যায়টা সম্পূর্ণ আলোচনা করব। তবে ক্লাস শুরু করার আগে কিছু তোমাদের কথা বলি। দেখো, যারা আমার ক্লাস রেগুলার করো তারা তো জানোই। বাকি যারা আজকের ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা কিন্তু ২০২৬ সালের WBP কেপি পরীক্ষাকে টার্গেট করে জিকেটা একদম অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করছি। আমরা কিন্তু অলরেডি ইতিহাসের ৩ টে ক্লাস দিয়েছি এবং ভূগোলেরও কিন্তু ৪-৫ টা ক্লাস অলরেডি কিন্তু হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু প্রতিটা ধাপে, ধাপে তোমরা এগোতে পারবে। দেখো, যেহেতু এখন অনেক প্রচুর টাইম রয়েছে হাতে, সেক্ষেত্রে তোমরা যদি এখন চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু বেসিকটা তোমাদের ক্লিয়ার হবে। তোমরা কিন্তু পরে যদি এমসিকিউ প্র্যাকটিস করো তোমরা কিন্তু সেগুলো ভালো করে বেশি বুঝতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখন উচিত প্রত্যেকটা অধ্যায় থেকে, মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বেসিকগুলো ক্লিয়ার করা। ১ম এই এমসিকিউ একটা বই নিয়ে এমসিকিউ পড়লাম, সেখান থেকে একদম 100% কমন পেয়ে যাবো সেটা ভেবে কিন্তু কোনো সময় হবে না। তোমাদের ১ম এ যে প্রত্যেকটা সাবজেক্টের বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। তো তার জন্যই কিন্তু আমি তোমাদের ইতিহাস, ভূগোল, বাকি যে জিকের প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে সেগুলোর আমি কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে ক্লাসগুলো শেষ করিয়ে দেবো। ঠিক আছে? তো আমাদের আজকে মৌর্য সাম্রাজ্য, এরপরে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু আমি কভার করে দেবো পরীক্ষার আগে। তাছাড়া এই সমস্ত কভার হলে, মানে এই সমস্ত শেষ হলে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, রিভিশন করব, ওয়ান শটের মাধ্যমে রিভিশন করব, সমস্ত কিছুই কিন্তু হবে। তবে সেগুলো ধীরে, ধীরে একেবারে সমস্ত কিছু কিন্তু করলে তোমাদের মাথায় গুলিয়ে যাবে। সেক্ষেত্রে ধীরে, ধীরে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। ঠিক আছে? তো আজকে আমাদের বললাম যেটা মৌর্য সাম্রাজ্য আজকের ক্লাস। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা কি করে পাবে? পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা কি করে পাবে সেটা কিন্তু জানতে হলে তোমাদের শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে। তো শেষ পর্যন্ত ক্লাসটা করো, তাহলে জানতে পারবে যে পিডিএফটা তোমরা কি করে সংগ্রহ করতে পারবে। পরিষ্কার? আমি তোমাদের বলব যে ১ম এ যে আগের ক্লাসগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখতে। ঠিক আছে? তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। দেখো, ১ম এ হচ্ছে আমাদের মৌর্য সাম্রাজ্যর বেসিকটা জানতে হবে। দেখো, মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের সময়কাল কত? মানে কত সময় থেকে ছিল? ৩২২ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ। এই যে টাইমলাইনটা আছে না, এই টাইমলাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইমলাইন থেকে কিন্তু প্রশ্ন দেয় যে মৌর্য আ বংশ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। বিশেষ করে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ৩২২ খ্রিস্টপূর্বাব্দ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? রাজধানী কোথায় ছিল? তাহলে কিন্তু হবে পাটলিপুত্র, বর্তমান যেটা পাটনা। ঠিক আছে? প্রতিষ্ঠাতা কে ছিল মৌর্য সাম্রাজ্যের? যদি বলে তাহলে উত্তর কি হবে? তাহলে কিন্তু হবে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। শেষ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। ভারতের ১ম সর্বভারতীয় বা ঐতিহাসিক সাম্রাজ্য কিন্তু ছিল মৌর্য সাম্রাজ্য। এবার আমরা একে, একে মৌর্য সাম্রাজ্যের যে সমস্ত সম্রাট ছিলেন তাদের কিন্তু ডিটেইলসটা আমরা জেনে নেব। ঠিক আছে? দেখো, ১ম এ আমরা জেনে নিই যে মৌর্য সাম্রাজ্যের সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি। ঠিক আছে? প্রথম উৎস কি? ঐতিহাসিক উৎস, এটা হচ্ছে মেগাস্তিনিসের ইন্ডিকা। মৌর্য সাম্রাজ্যের প্রশাসন এবং সমাজ কিন্তু, মানে সমাজ ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, সেটা কিন্তু আমরা মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে জানতে পারি। তো এখান থেকে একটা প্রশ্ন দিতেই পারে যে ইন্ডিকা গ্রন্থ কার লেখা? উত্তর হবে মেগাস্তিনিস। কৌটিল্যের অর্থশাস্ত্র, এখান থেকে আমরা রাষ্ট্রনীতি এবং শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। তো অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, এটা যে চন্দ্রগুপ্তের সিংহাসনের আহরণের কাহিনী আমরা জানতে পারি। অশোকের শিলালিপি থেকে আমরা ধর্ম এবং নীতি প্রচার সম্পর্কে জানতে পারি। এই অশোকের শিলালিপিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, সেটাও কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। বৌদ্ধ ও জৈন গ্রন্থ যেমন দীপবংশ, মহাবংশ, কল্পসূত্র, এখান থেকেও কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে? তো এই ঐতিহাসিক উৎসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে হচ্ছে ১ম এ আমরা চলে আসি চন্দ্রগুপ্ত মৌর্য, মানে মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন ৩২২ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৯৮ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। দেখো, তিনি যে নন্দবংশ ছিল, নন্দবংশের শেষ রাজা ধননন্দ তাকে কিন্তু পরাজিত করেছিলেন এবং সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে? এবার এটা কিন্তু যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, তিনি কিন্তু এই প্রশ্ন দিতে পারে যে কার সহায়তায় ধননন্দকে হারিয়েছিলেন? উত্তর হবে কিন্তু চাণক্য, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য, যেটা বললাম এই যে কৌটিল্য, এই কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত একই মানুষ। তো এই কৌটিল্যের আ উপদেষ্টা ছিলেন তিনি, কিন্তু তার সহযোগিতায় তিনি ধননন্দকে হারিয়ে, মানে নন্দবংশের শেষ রাজা যে ধননন্দ, তাকে হারিয়ে তিনি কিন্তু
মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তারপরে তিনি সেলুকাসের সাথে যুদ্ধ করেছিলেন ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি সেলুকাস নিকেটরকে কিন্তু হারিয়েছিলেন। সেলুকাস নিকেটর কে ছিল? সেলুকাস নিকেটর ছিল কিন্তু আলেকজান্ডারের একটা দূত। ঠিক আছে? তিনি কিন্তু হারিয়েছিলেন তাকে। সেনাপতি। ঠিক আছে? এটা মনে রাখবে। শেষ জীবন তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং শ্রাবণ বেলা গলায় কর্ণাটকে গিয়ে কিন্তু স্বেচ্ছায় অনাহারে মানে সাল্লেখানা প্রথা কিন্তু প্রাণত্যাগ করেন। আমি যে তোমাদের বৌদ্ধ এবং জৈন ধর্মের ক্লাসটা করিয়েছি, তোমরা কিন্তু সেই ক্লাসটা করে আসো। সেখানে কিন্তু এই যে সাল্লেখানা এই ব্যাপারটা আমি বলেছিলাম এবং তিনি কার সাথে যান? এখানে তিনি কিন্তু যান ভদ্রবাহু। ভদ্রবাহু যে ছিলেন ভদ্রবাহু তার সাথে কিন্তু গিয়ে কোথায় যায়? কর্ণাটকে যায় শ্রাবণ বেলাগলায়। এখানে যেয়ে তিনি কিন্তু সাল্লেখানা প্রথা করে তিনি প্রাণত্যাগ করেন। ঠিক আছে? তো তোমাদের বলবো অবশ্যই বৌদ্ধ এবং জৈন যে ক্লাসটা আছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সেই ক্লাসটা করো। ঠিক আছে? সেই ক্লাসটা করলে তোমাদের আরও কিন্তু এটা আরও বেশি ক্লিয়ার হবে। ওকে? চলে আসি আমরা নেক্সট। দেখো, এরপরে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে ছিলেন হচ্ছে বিন্দুসার। বিন্দুসার তাকে কিন্তু অমৃতাঘাত বা শত্রু বিনাশকারী বলা হতো। সম্পর্ক তিনি ছিলেন চন্দ্রগুপ্তের পুত্র এবং অশোকের পিতা। বৈদেশিক সম্পর্ক তিনি গ্রিক রাজা প্রথম অ্যান্টিওকাসের কাছে তিনি মিষ্টি মদ এবং শুকনো ডুমুর এবং একজন দার্শনিক চেয়েছিলেন। এবার মাথায় রাখবে জাস্ট তিনি আজীবক সম্প্রদায়ের অনুসারী ছিলেন। এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা আর তার টাইটেলটা। ঠিক আছে? এগুলো মনে রাখবে। আর এই যে টাইমলাইনটা মনে রাখবে যে প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে হচ্ছে বিন্দুসার, তারপরে অশোক, এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে। এবার আমাদের সম্রাট অশোক, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মৌর্য বংশ থেকে। ঠিক আছে? সিংহাসন তিনি কবে বসেন? ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু তার অভিষেক হয় কবে? এটা মাথায় রাখবে ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে। এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিস্টপূর্বাব্দে জীবনের মোড় পরিবর্তনকারী যুদ্ধ এটা অশোকের। কেন সেটা দেখো তোমাদের পরের লাইনে বুঝতে পারবে। শুধু মনে রাখবে যে কলিঙ্গ যুদ্ধ কবে হয়? উত্তর হবে ২৬১ খ্রিস্টপূর্বাব্দে। ওকে? এবার হচ্ছে উপাধি ছিল দেবনাম প্রিয়দর্শী মানে দেবতার প্রিয়। অশোকের উপাধি। এটা কিন্তু মাথায় রাখবে। উপগুপ্তের প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কিন্তু তিনি। মানে এই যে ২৬১ খ্রিস্টপূর্বাব্দে যে কলিঙ্গ যুদ্ধ হয় এটা কিন্তু ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন উপগুপ্তের প্রভাবে এবং তিনি ভেরিগোস থেকে ধর্মঘোষে কিন্তু পরিবর্তিত হয়। ঠিক আছে? এবং তার সময়কালে তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন আমি তোমাদের বলেছিলাম সেটা কিন্তু তার সময় পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল। এটা তোমাদের আমি বলেছিলাম যখন আমি বৌদ্ধ এবং জৈন ধর্ম পড়িয়েছিলাম। তো সেই ক্লাসটা অবশ্যই করবে তোমরা। তাহলে কিন্তু বাকি যে বৌদ্ধ সম্মেলনগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। ওকে? এবার দেখো আমাদের পরবর্তী কি বলছে? অশোকের শিলালিপি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার। ১৮৩৭ সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ জেমস প্রিন্সেপ তিনি কিন্তু অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন কবে? ১৮৩৭ সালে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবে। উদ্দেশ্য অশোক তার ধম্ম যে নৈতিকতা এবং শাসনতান্ত্রিক নির্দেশনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু শিলালিপিগুলি খোদাই করেছিলেন। এর দুটো কিন্তু মানে দুটো ভাগ আছে। একটা হচ্ছে মেজর রক এডিক্টস মানে যে প্রধান যে শিলালিপিগুলো ছিল সেটা কটা ছিল? সেখানে ১৪টা ছিল। আর মাইনর কিছু ক্ষুদ্র শিল্প ছিল। মেইন মনে রাখবে যে মেজর কটা ছিল মানে প্রধান কটা ছিল? প্রধান ছিল ১৪টা। এটা কিন্তু মাথায় রাখবে। পরীক্ষায় দেবে যে প্রধান কটা ছিল? উত্তর হবে ১৪টা। আর কে আবিষ্কার করেন মানে কে পাঠোদ্ধার করেন যদি বলে তাহলে কিন্তু ১৮৩৭ সালে জেমস সেপ। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এবার আমরা দেখি আ ভাষা কি ছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অশোক শিলালিপির ভাষা। দেখো, ব্রাহ্মী লিপি ভারতের অধিকাংশ স্থানে পাওয়া যায়। ব্যবহৃত হতো ব্রাহ্মী লিপি। খরচটি উত্তর-পশ্চিম ভারতের বর্তমান পাকিস্তান যেটা যাচ্ছে পাওয়া লিপিতে যেমন এগুলো তোমাদের মনে রাখতে দরকার নেই। জাস্ট খরচটি লিপি মনে রাখবে এবং এটা কিন্তু বলে কোন ভাষা ছিল তাহলে কিন্তু হবে প্রাকৃত ভাষায় রচিত হতো। এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কোন ভাষায়? প্রাকৃত ভাষা, খরচটি লিপি। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। ব্রাহ্মী লিপি, খরচটি লিপি এবং প্রাকৃত ভাষা। ঠিক আছে? এটা বেশি গুরুত্বপূর্ণ। এবার আমাদের দেখো ১৪টি যে প্রধান লিপি, দেখো ১৪টি প্রধান শিলালিপি ছিল এবং যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মানে কিছু থেকেই পরীক্ষায় বেশিরভাগ আসে। সেটা কি? প্রথম লিপিটা আসে। প্রথম শিলালিপিতে কি বলা হয়েছে? মানে প্রথমটাতে পশু বলি নিষিদ্ধকরণ এবং সামাজিক উৎসবের উপর বিধিনিষেধ। মানে মেইন হচ্ছে এটা তোমরা এটা দেখবে যে পশু বলি নিষিদ্ধকরণ কত নম্বরের লিপিতে রয়েছে? উত্তর হবে কিন্তু প্রথম। দ্বিতীয়তে বলা রয়েছে মানুষ ও পশুর জন্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এটা দেখে রাখবে। পঞ্চমে রয়েছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটার মধ্যে রয়েছে কিন্তু ধম্ম মহামাত্র নামক কর্মকর্তা নিয়োগ। ধর্ম মহামাত্র কি? মানে যে অশোকের যে ধম্ম পালন সেটা পালন করছে কিনা সেইসব দেখার জন্য কিন্তু একটা অফিসার ছিল। অফিসারের নামই হচ্ছে ধম্ম মহামাত্র। ঠিক আছে? বা ১৩তমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু কলিঙ্গ যুদ্ধে যে ভয়াবহ তার কিন্তু বর্ণনা পাওয়া যায়। ঠিক আছে? তো যদি বলে
কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা কোথায় পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা হবে 13তম শিলালিপিতে। ঠিক আছে? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের ক্ষুদ্র শিলালিপির মধ্যে যেমন মাস্কি, গুজ্জার, তারপরে নেত্তুর, ব্রাহ্মগিরি, এটা কেন গুরুত্বপূর্ণ এই 4টে? এই যে 4টে লিপিটি এখানে কিন্তু অশোকের নামটা কিন্তু সরাসরি রয়েছে। বাকি লিপিগুলোতে কি আছে? দেওয়ানাম, প্রিয়দর্শী, বাকি কিন্তু অশোক নামটা কিন্তু এই 4টেতে রয়েছে। মাস্কি, গুজ্জার, নেত্তুর, ব্রাহ্মগিরি এগুলো কিন্তু দেখে রাখবে। ভাবরু লিপিটা যে রাজস্থানের বইয়াটে পাওয়া যায়, এই 4টে আমি দিয়ে দিয়েছি। দেখো কলিঙ্গ লিপিতে কি রয়েছে? তিনি সব মুনিষে পজমমা, মানে সকল মানুষই আমার সন্তান, এটা কিন্তু কলিঙ্গ লিপিতে রয়েছে। এটা মাথায় রাখবে, ঠিক আছে? তারপরে আমাদের এই যে বললাম 14টা লিপি কোথায়, কোথায় পাওয়া যায় সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি। শাহবাজগাড়ি, তারপরে মানসেরা, কালশি, গিরনার, ধৌলি, জৌগড়, এরাগুডি, সোপাড়া, মাসি, কান্দাহার, এগুলো জাস্ট তোমরা কোথায় কোথায় আছে এটা পিডিএফ থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে? এটা বোঝানোর আর কিছু নেই। তারপর হচ্ছে প্রধান স্তম্ভলিপি। এবার হচ্ছে পিলার রকেডিক্স। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে সংখ্যায় কটা? তাহলে কিন্তু 7টা। কটা মেজর পিলারেডিক্স আছে? উত্তর হবে 7খানা কিন্তু শিলালিপি রয়েছে, মানে স্তম্ভলিপি রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কী কী রয়েছে? টোপরা আছে, এটা বর্তমান দিল্লিতে রয়েছে। ফিরোজ শাহ তুগলক কিন্তু হরিয়ানা থেকে এটা এনেছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে টোপরা স্তম্ভলিপিটা রয়েছে সেটা কে মানে হরিয়ানা থেকে দিল্লিতে এনেছিল? উত্তর হবে কিন্তু ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে? তাই মিরাট আছে, প্রয়াগ এবং প্রয়াগ বা এলাহাবাদ আছে, তার লৌরিয়া অরাজ, লৌরিয়া নন্দগড়, রামপুরওয়া, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় আছে তোমরা দেখে নেবে। ঠিক আছে? যেমন লৌরিয়া অরাজ আছে তোমাদের বিহারের চম্পারণ জেলায় অবস্থিত। এগুলো তোমরা মুখস্থ করবে, আর কিছুই না। বাকি এখানে 7টা লিপির আমি দিয়ে দিয়েছি, কী কী দেওয়া রয়েছে, অতটাও গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা দেখে রাখবে। যেমন চতুর্থরে রয়েছে রজ্জুক নামক বিচার বিভাগীয় কর্মকর্তাদের কার্যাবলী, এটা গুরুত্বপূর্ণ। তারপরে এটা গুরুত্বপূর্ণ 6টা, এগুলো তোমরা দেখবে। ঠিক আছে? বাকি দেখো ক্ষুদ্র স্তম্ভলিপির মধ্যে লুম্বিনীতে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা নেপালের লুম্বিনীতে অবস্থিত। বুদ্ধের জন্মস্থানে অশোক দিয়েছেন এবং সেখানকার কর ট্যাক্স কমিয়ে 8/1 করেছেন, এবং এই তথ্য এখানে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে? নিগালি সাগর এখানে হচ্ছে নেপালে, এটাও নেপালে। এটা কনক মুনি বুদ্ধের স্তূপ সম্পর্কে তথ্য দেয়, এবং সাঁচি, সারনাথ, কৌশাম্বী, এই 3টি স্তম্ভলিপিকে একত্রে স্যাচিজম এডিক্ট বলা হয়, কারণ এখানে বৌদ্ধ সঙ্গে যে বিভাজন রোধের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। ঠিক আছে? এটা কিন্তু দেখে রাখবে জাস্ট। এতটা তোমাদের দরকার নেই, এতটা তোমাদের দেবে না, জাস্ট এই নামটা মনে রাখবে। ঠিক আছে? বাকি এখানে তোমাদের বলে দিলাম যে অশোকের যে আম টোপরা স্তম্ভলিপিটা রয়েছে সেটা ফিরোজ শাহ তুগলক দিল্লি থেকে তোমাদের কোথায়? দিল্লি থেকে বলছি, হরিয়ানা থেকে দিল্লিতে নিয়ে এসেছিল কে? ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে? এগুলো দেখে রাখবে। এখানে দেখে আছে কোন লিপি থেকে জানা যায় অশোক লুম্বিনীতে কর মুকুব করেছিলেন? এটা হচ্ছে তোমাদের লুম্বিনীতে, যেটা আমরা তোমাদের এইমাত্র বললাম। ঠিক আছে? তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। এবার আমাদের মৌর্য সাম্রাজ্যের যে প্রশাসন এবং সমাজ দেখে নিই। সপ্তাঙ্গ তত্ত্ব, রাষ্ট্র পরিচালনার 7টি উপাদান, একটা স্বামী, আমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। ঠিক আছে? দেখো স্বামী মানে যে রাজা, এই মন্ত্রী, জনপদ মানে যে রাজ্য, দুর্গ, কোষ মানে তোমাদের কোষাগার, দণ্ড মানে আর্মি, মিত্র মানে পার্শ্ববর্তী যে কোনো রাজ্যের বন্ধু, পার্শ্ববর্তী মিত্র, এগুলো কিন্তু তোমাদের দিতে পারে যে কোনটা মানে কি। ঠিক আছে? সপ্তাঙ্গ তত্ত্ব, গুপ্তচর ব্যবস্থা, মৌর্যদের শক্তিশালী গুপ্তচর বাহিনী ছিল। কর ব্যবস্থা এখানে সাধারণত 6/1 অংশ ফসল মানে খরিফে দেওয়া হতো ফসলের। স্থাপত্য সাঁচি স্তূপ, সারনাথের সিংহচক্র ভারতের জাতীয় প্রতীক। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এবারে পতনের কারণ কী ছিল? অশোকের পরবর্তী শাসক দশরথ, সম্প্রতি এবং শেষ রাজা ছিলেন কিন্তু বৃহদ্রথ। এটা মাথায় রাখবে। এবং পতন হয় 185 খ্রিস্টপূর্বে সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ সম্রাট বৃহদত্তকে হত্যা করে শুঙ্গ রাজবংশ কিন্তু প্রতিষ্ঠা করেন, এবং সাথে কিন্তু মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। ঠিক আছে? এগুলো দেখে রাখবে। বাকি তোমাদের এখানে আমি গুরুত্বপূর্ণ যে মৌর্য সাম্রাজ্যের যে অফিসাররা ছিলেন তাদের কিন্তু আমি দিয়ে দিয়েছি যে কোন অফিসার কিসের সাথে যুক্ত ছিলেন, সেটা তোমরা দেখে নেবে পিডিএফের মাধ্যমে। ঠিক আছে? যেমন সমাহর্তাকি প্রধান রাজস্ব সংগ্রাহক, সন্নিধাতা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার রক্ষক, অক্ষবরল হচ্ছে তোমাদের প্রধান হিসাব রক্ষক, ধম্ম মহামাত্র সমাজের নৈতিকতা এবং ধর্মপ্রচারের তদারকি করার জন্য যেটা তোমাদের বললাম। রাজুক হচ্ছে গ্রামীণ এলাকায় বিচারক এবং রাজস্ব কর্মকর্তা। যুক্ত হচ্ছে তোমাদের জেলা পর্যায়ে নিচু পদস্থ রাজস্ব কর্মকর্তা। এগুলো কিন্তু তোমাদের দেখে মুখস্থ করে নেবে এগুলো। ঠিক আছে? এগুলো কোনো অন্য কিছু নয়। ওকে? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ মৌর্য সাম্রাজ্য। দেখো যতটা দরকার আমি কিন্তু ততটাই আলোচনা করলাম।
একদম একগাদা পড়ে যেখান থেকে আসে না সেগুলো দিয়ে কোনো লাভ নেই। যতটা তোমাদের দরকার প্রশ্ন কিন্তু যেই জিনিসগুলো আমি পড়ালাম সেখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেয়। বাকি ধরো কিছু ২-১ টা ধরো জিনিস চলে মানে ২-১ টা জিনিস ধরো রয়ে গেল সেগুলো আমরা যখন মিক্সড এমসিকিউ প্র্যাকটিস করব, মিক্সড এমসিকিউ তখন কিন্তু সেগুলো আমরা আলোচনা করে দেবো একই সাথে। ঠিক আছে? তো আজকের জন্য ক্লাসটা এতটাই রাখলাম। আর তোমাদের পিডিএফটা যদি বলি, পিডিএফটা কোথায় পাবে? পিডিএফের জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম যে আছে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে আমাদের কিন্তু তোমরা পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে ফ্রিতে। ঠিক আছে? সেখান থেকে নিয়ে তোমরা পড়তে থাকো। আর বাকি যেই ক্লাসগুলো আমি দিয়েছি ইতিহাস, ভূগোলে সেই ক্লাসগুলো দেখে সেই ক্লাসগুলো কোথায় পাবে? আমাদের চ্যানেলে যাবে, চ্যানেলে গেলে প্লেলিস্টে যাবে, প্লেলিস্ট। ঠিক আছে? প্লেলিস্টে গেলে দেখবি WBP KP র একটা প্লেলিস্ট বানানো রয়েছে। সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত ভিডিও পরপর দেখতে পারবে। পরিষ্কার? তো আজকের জন্য এতটাই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এরপরে কিন্তু আমরা যে মৌর্যোত্তর সাম্রাজ্যগুলো রয়েছে মানে মৌর্যের সাম্রাজ্যের পরে যে সমস্ত গুরুত্বপূর্ণ সাম্রাজ্যগুলো ছিল সেগুলো কিন্তু আমরা একে, একে আলোচনা করব। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।